হাসপাতালে সব নিয়মকানুন শেষ করে মাহিরা লাশ তোলা হয় লাশবাহী গাড়িতে। প্রায় সকলেই ফিরে যাচ্ছে রাজশাহীতে আপনজনকে বিদায় জানাতে। ঢাকাতে আসে রামিম, রৌনক, সায়রা, মিথিলা। ইচ্ছা থাকলেও সবাই যেতে পারছে না, কেননা এদিকে হাসপাতালে পড়ে আছে তাদের আরও দুজন আপনজন। তাই এখানেও থাকাটা জরুরি। বেলা 11:30টায় লাশবাহী গাড়িটি রওনা করে রাজশাহীর উদ্দেশ্যে। গাড়িতে আছে ইশতিয়াক, বাকিরা আলাদা গাড়িতে যাচ্ছে। তাদের সঙ্গে সিরাতও আছে, প্রাণপ্রিয় বোন তার, একসাথে চলার সঙ্গী। তার বিদায় বেলায় সে উপস্থিত থাকবে না তা কি করে হয়। সাথে নাবিলও এসেছে। এত এত খারাপের মাঝেও একটা ভালো খবর তো হলো, মাশরাফির জ্ঞান ফিরেছে, সে বিপদমুক্ত। তাকে জানানো হয়নি মাহিরার কথা। অন্যদিকে সারার অবস্থার কিছুটা উন্নত হয়েছে, তবে পুরোপুরি বিপদমুক্ত নয়। তাই এখনও তাকে আইসিইউতে রাখা হয়েছে। মুনাওয়ার সাহেবের দোতলা বাড়িটার সামনে এসে দাঁড়ায় লাশবাহী গাড়িটা। বাড়িতে আজ মানুষজন গিজগিজ করছে। দাদা বাড়ি, নানা বাড়ি সহ পাড়া প্রতিবেশীরা সকলে এসেছে তাকে বিদায় জানাতে। তারপরে এসে থামে অন্য গাড়িটা, যেখান থেকে একে একে নামে শিকদার বাড়ির অন্যান্য সদস্যরা। দুপুরের পরে গোসল দেওয়া হয়, আসরবাদ, জানাজা। শেষবারের মতো আপনজনদেরকে দেখানো হয় তার মুখ। মানিরা বেগম মেয়ের মুখটি থেকে হাউমাউ করে কেঁদে ওঠেন। তাকে সামলায় আতিয়া। পাশেই দাঁড়িয়ে আছেন মোনাওয়ার সাহেব। এক দৃষ্টিতে দেখে যাচ্ছেন মেয়ের মায়া ভরা মুখটি। দুদিনের ব্যবধানে সব কেমন তছনছ হয়ে গেল। যেদিন তিনি সিলেটের উদ্দেশ্যে রওনা দিবেন, তার পূর্বে মেয়ের আর কত বায়না ছিল তার কাছে। হাতে ধরিয়ে দিয়েছিল লম্বা লিস্ট, বারবার করে বলে দিয়েছে যেন মনে করে সব জিনিস নিয়ে আসা হয়। মেয়েটা তার বড়ই শখের। ছেলে হওয়ার দীর্ঘদিন পর্যন্ত মানিরা বেগম গর্ভ জটিলতায় ভোগেন। এরপর আল্লাহর রহমতে তার ঘর আলো করে আসে এই মেয়েটি। আবারও ঘরে আধার নামিয়ে চলে যায় সে। এই তো সেদিনের কথা, যখন নার্স একটা তোয়ালে মুড়ে একটা বাচ্চাকে তার হাতে দিল। তার দুনিয়ার খুশির অন্ত ছিল না। মাসে কেটে যায় একটা সপ্তাহ। দাফন কাফন সেরে সকলে ঢাকায় ফিরলেও থেকে যায় মুনাওয়ার সাহেব। তার ধারণা একা একা তার ছোট মেয়েটা এখানে থাকতে ভয় পাবে। মাহিরাকে দাফন করা হয়েছে বাড়ির পেছনের দিকে, তার শখের বাগানের পাশেই। রোজ নিয়ম করে সকাল বিকাল মেয়ের সাথে সময় কাটান সেখানে। পাশেই লাগিয়েছেন শিউলি ফুলের গাছ, যার ঘ্রাণে মিশে থাকবে তার ছোট্ট মেয়েটার সুবাস। মাশরাফি এখন অনেকটা সুস্থ। পায়ের ক্ষত গভীর হওয়ায় হাঁটতে বেশ সময় লাগবে। জ্ঞান ফেরার পর থেকে বেশ গম্ভীর হয়ে গেছে। মাহিরার কথাটা জেনেছে 3 দিন হলো। সেদিন ছেলেটার কি আজাহারি তা ছিল দেখার মতো। সন্তান তুল্য আদরের বোন তার, ছোট থেকে চোখের সামনে নিজে হাতে একটু একটু করে বড় করেছে। সে সম্পূর্ণ দোষটা নিজেকে করছে। তার মতে সেদিন যদি ধমক দিয়ে তাদের বাড়িতে রেখে যেত, তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। যদি সে আরেকটু সচেতনভাবে বাইক চালাতো, তার বোনটা আজ তাদের মাঝে থাকতো। এরপর থেকে সে যেন কথাই ভুলে গেছে। 5টা বললে 1টার জবাব দেয়। অন্যদিকে সারাকে কেবিনে শিফট করা হয়েছে গতকাল। ডাক্তার জানে সে তার কোমরের ইনজুরিটা মারাত্মক। কবে উঠে দাঁড়াতে পারবে তা অনিশ্চিত। আদৌ দাঁড়াতে পারবে কি না তা নিয়েও সন্দেহ। জীবন চলেছে নিজ নিয়মে। সায়রা, মানিরা এবং আরাফত ছাড়া সবাই ফিরে গেছে রাজশাহী। সিরাতের দৈনিক রুটিনে এসেছে বেশ কিছু পরিবর্তন। সকালে উঠে রান্না করে সে খাবার নিয়ে রৌনকের সাথে যায় হাসপাতালে। পথে নাবিলকে স্কুলে নামিয়ে দিয়ে দুজনে যায় হাসপাতালে। খাবার দিয়ে সেখানে কিছু সময় থেকে তারপর যায় কোচিংয়ে। আজ 2 দিন হলো কোচিংয়ে যাচ্ছে সে। ক্লাস শেষ করে নাবিলকে সাথে নিয়ে বাসায় যায়। গোসল করে বিশ্রাম নিয়ে দুপুর ও রাতের খাবার রান্না করে। এরপর নাবিলকে নিয়ে হাসপাতালে যায়। সেই সময়টা মানিরা ও সাইরা যায়। রাত 8টা-9টা পর্যন্ত থাকে। এরপর রৌনকের ডিউটি টাইম শেষ হলে তার সাথে বাড়ি ফিরে আসে। আজও তার ব্যতিক্রম ঘটেনি। সিরাত দুপুরে পরপর খাবার নিয়ে গিয়েছে। প্রথমেই যায় মাশরাফির কাছে। সে তখন এক কাত হয়ে শুয়েছিল। সিরাত ভেবেছে হয়তো ঘুমিয়ে আছে, তাই সে বের হয়ে আসতে নিলে মাশরাফি তাকে ডাকে। সিরাত আবার ভেতরে আসে, তাকে সামনের টুলটা টেনে বসতে বলে। সে উঠে পিঠের নিচে বালিশ দিয়ে তাতে হেলান দিয়ে বসে। সিরাত বসে এবং জিজ্ঞেস করে, ভাই শরীর কেমন লাগছে এখন? ডক্টর বলেছে সব ঠিক থাকলে 2-1 দিনের মধ্যে রিলিজ দিয়ে দিবে। আগে চেয়ে ভালো, রিলিজ দিলেই ভালো, না হলে এখানে দম বন্ধ হয়ে আসছে। সারার কি খবর? আছে কোনো রকম। এই ভালো তো এই খারাপ। কোমরে ইনজুরির কারণে উঠে বসতে পারে না। ও, মাহিরার কবর দেখেছিস? কোথায় দিয়েছে? বাড়ির পেছনের বাগানে। ওর কোনো ছবি আছে অ্যাক্সিডেন্টের পরের? আমার ফোনে নেই, ভাইয়ার কাছে আছে হয়তো।
অনেক বেশি আঘাত পেয়েছিল না আমার বোনটা? আমার জন্য হলো সব। সেদিন যদি না শুনতাম ওদের কথা, একটু সাবধান হতাম, আজ এমন দিন দেখা লাগতো না। ফুপিয়ে ওঠে সে। হ্যাঁ, শান্ত হও, কিচ্ছু হয়নি তোমার জন্য। আল্লাহ চেয়েছেন তাই হয়েছে, নিজেকে দোষারোপ করো না। আব্বু আসে না একেবারে দেখতে, আমার উপর রেগে আছে, তাই না আম্মুর দিকেও তাকাতে পারি না। এত কথা বলো না, এমন করলে তোমার শরীর আবার খারাপ হবে। কেউ দোষারোপ করছে না তোমায়। নিশ্চয় বোনটা আমার উপর পাহাড় সমান অভিযোগ চাপিয়ে চলে গেছে, একটাবার দেখার সুযোগ দিল না। শক্তপোক্ত ছেলেটা আজ ভেঙে পড়েছে। মাছটাপি পাগলের মতো একটাই প্রলাপ পড়তে থাকে। সিরাত তা সহ্য করতে না পেরে বেরিয়ে আসে। নিজেকে স্বাভাবিক করে তারপর যায় সারার কাছে। অক্সিজেন মাস্ক খোলা হয়েছে। ডাকলে সাড়া দেয়, চোখ মেলে তাকায়, স্পষ্ট কথা বলতে পারে না। সিরাত গিয়ে বোনের মাথার কাছে বসে আছে। মাথায় হাত দিতেই চোখ খুলে তাকায়। তাকে দেখে ঠোঁট এলিয়ে দিয়ে হাসে। তোকে এভাবে দেখতে ভালো লাগে না সারা? তাড়াতাড়ি উঠে বস, তোকে ঝগড়ার মারামারিতেই মানায়। সারা চেয়ে থাকে তার দিকে, কিন্তু কোনো শব্দ করে না। সিরাত আবারও বলে, আম্মু তোর জন্য অসুস্থ হয়ে যাচ্ছে, খালি কাঁদে তোর জন্য। জানিস, প্রায়ই আমার কোলে মাথা রাখে, অনেক কথা বলে আমার সাথে। তুই সুস্থ হয়ে যা তাড়াতাড়ি, তখন তুই দেখতে পারবি। সারা চোখে মুখে এক ধরনের খুশির ঝিলিক দেখা যায়। কত চেয়েছে সে মা যেন তার বোনের সাথে একটু ভালো ব্যবহার করে, একটু আদর করে। ভাইয়া বলছে কি জানিস, যেদিন তুই আবার ভাইয়া বলে ডাকবি সেদিন ভাইয়া আসবে। রাবে আপুও এসেছিল জানিস, কিন্তু তুই কথা বুঝিস না দেখে চলে গেছে। আরও অনেক কথা বলে তার সাথে। সে শুধু বলেই গেছে আপনজন ছিল নীরব, কেবল চেয়েছে দেখেছে তাকে। তার কথা শুনে কখনো হেসেছে, আবার কখনো মন খারাপ করেছে। রাত 8টায় সায়রা, মানিরা ও আরাফাত তারা হাসপাতালে এসেছে। এর মাঝে 2 দিন আতিয়া এসে গেছে। সংসার ব্যবসা সামলাতে ওখানে কাউকে দরকার, তাই অন্যরা সময় করে উঠতে পারছে না। সিরাত, রৌনক ও নাবিল রওনা দিয়েছে বাড়ির উদ্দেশ্যে। সিরাত পাশে জানালায় মাথা রেখে বসে আছে। শরীরের ক্লান্তির চেয়ে মানসিক ক্লান্তি তাকে বেশি গ্রাস করছে। একটা ঝড় উঠল, পুরো পরিবারটাকে তছনছ করে দিল। একজন সদস্যকে কেড়ে নিল, বাকি দুজনকে প্রায় পঙ্গু বানিয়ে দিয়েছে। মাশরাফির হাঁটার আশা দিলেও সারার বিষয়ে তারা কিছু বলছে না। যে ক্ষত তৈরি হয়েছে তাতে তার পরিবার হয়তো কখনো আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। রওনা বেশ কয়েকবার সামনের আয়নায় সিরাতের মুখটা পর্যবেক্ষণ করছে। কদিনের ধকলে মেয়েটার চেহারা ভেঙে গেছে একদম, চোখে মুখে ক্লান্তি ঠিকরে পড়ছে। বাসায় পৌঁছে সিরাত নাবিলকে তার রুমে পাঠিয়ে সেও চলে যায় নিজের ঘরে। কাপড় বের করে ওয়াশরুমে ঢুকে একেবারে গোসল করে বের হয়। হাসপাতালের গন্ধ আর মানুষের গিজগিজ করা পরিবেশ থেকে ফিরলেই গা ম্যাচ ম্যাচ করে। তার বের হওয়ার পরই রওনা যায়। সিরাত খাবার গরম করে টেবিলে এনে গুছিয়ে রাখে। বেশি দেরি করলে নাবিল না খেয়েই ঘুমিয়ে যাবে। নাবিলের কাছে যায় তাকে ডাকতে। নাবিলকে ডাকতে গিয়ে দেখে সে পড়ছে। এসে ফ্রেশ হয়ে পড়তে বসেছে। তাই সিরাত তাকে আর বিরক্ত না করে প্লেটে খাবার নিয়ে তার রুমে যায়। চেয়ার টেনে পাশে বসে ভাত মাখিয়ে মুখের সামনে ধরে। নাবিলও কোনো কথা না বলে খেতে থাকে। অন্য সময় হলে হয়তো মুড়োমুড়ি করতো, কিন্তু এ কদিন সে ছেলে ভালো হয়ে গেছে। কোনো কিছু নিয়ে জোরাজুরি করতে হয় না, এক বাক্যে মেনে নেয়। কারণ মিশুর মন আজকাল ভালো নেই। রওনা ডাইনিংয়ে এসে কাউকে না পেয়ে নাবিলের ঘরে গিয়ে দেখে সিরাত নাবিলকে খাওয়াচ্ছে আর নাবিল লিখছে। কয়েকটা দিনের মাঝে মেয়েটা কত বড় হয়ে গেছে, পুরো সংসার একা সামলাতে শিখেছে। মা হওয়ার দাবি না রাখলেও যেন মা হয়ে গেছে। সবার দিকে খেয়াল তার কেবল নিজের দিকেই বাদে। রওনক গিয়ে ডাইনিংয়ে বসে সিরাতের জন্য অপেক্ষা করে। সিরাত নাবিলকে খাইয়ে দিয়ে প্লেট হাতে বাইরে আসে। ডাইনিংয়ে রওনককে বসে থাকতে দেখে বলে, আপনি না খেয়ে বসে আছেন কেন? খাবার তো বেড়ে রেখেই গিয়েছি। তোমার জন্য অপেক্ষা করেছিলাম, এসো খেয়ে নেবে। সিরাত আর কথা বাড়ায় না, প্লেটটা রান্নাঘরে রেখে হাত ধুয়ে বসে। খাওয়া শেষ করে সিরাতকে রুমে পাঠিয়ে দিয়ে রওনক ছেলের কাছে যায়। নাবিল পড়া শেষ করে সবে মাত্র উঠেছে, বই খাতা গোছাচ্ছে। রওনক এগিয়ে যায় তার কাছে। বাবাকে দেখে একগাল হাসি দেয় নাবিল। রওনক এগিয়ে গিয়ে ছেলেকে বলে, অনেক রাত হয়েছে বাবা, ওয়াশরুমে যাও, দাঁত ব্রাশ করে বের হবে। আমি বই খাতাগুলো গুছিয়ে রাখবো। নাবিল মাথা নেড়ে ওয়াশরুমে চলে যায়। বই খাতা গুছিয়ে ব্যাগে রাখে। তার স্কুলে যেগুলো প্রয়োজন বাকিগুলো টেবিলের তাকে গুছিয়ে রাখে। বিছানা সিরাত গুছিয়ে রেখে গিয়েছে অনেক আগে। সিরাত আসার পর থেকে অর্ধেক কাজই কমে গিয়েছে। ছেলের বেশিরভাগ কাজই সিরাত করে। রৌনকের কাজও করে কিছু কিছু, যেমন হটপটে খাবার গুছিয়ে দেওয়া, হাসপাতালে যাওয়ার আগে
শার্ট প্যান্ট গুছিয়ে রাখা, আসার পর শরবত বা কফি দেওয়া, টুকটাক সবটাই করে। এখন রওনাব রান্নাঘরে যায় না বললেই চলে। যায় না বললে ভুল হবে, যাওয়ার সুযোগ হয় না। রান্নাঘর সিরাত দখল করে নিয়েছে, সেখানে তার কোনো অধিকারই নেই। ভাবতেই আনমনে হাসি ফোটে তার মুখে। মাত্র কয়েকটা দিনের মাঝে এত বছরের তৈরি নিয়ম বদলে গেছে। আগের মতো সকালে উঠে রাখতে হয় না, ছেলের খাওয়া, ঘুম, স্কুল নিয়ে চিন্তা করতে হয় না। নীরবে যেন দায়িত্বগুলো দুই ভাগে ভাগ হয়ে গেছে। নাবিল বেরিয়ে আসলে সে তাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দেয়, মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। একসময় নাবিল ঘুমিয়ে গেলে সে লাইটটা অফ করে হালকা আলোর একটা লাইট জ্বালিয়ে দরজা চাপিয়ে আসে। নিজের ঘরে এসে দেখে সিরাত খাটের এক কোণায় উপুর হয়ে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। রৌনক এগিয়ে তার পাশে গিয়ে দাঁড়ায়, ঝুঁকে জিজ্ঞেস করে, শরীর খারাপ লাগছে? তেমন কিছু না, ঘাড়ে কোমরে ব্যথা করছে, একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। সারাদিন খাটনের উপর থাকলে তো ব্যথা হবে। নিজের কি হাল হয়েছে দেখেছো আয়নায়? এরকম একটা সময় নিজের দিকে তাকানোর সময় আছে? রৌনক সরে এসে ঘরের এই জায়গা ও জায়গা খুঁজে একটা পেন রিলিফ বাম বার করে বিছানার অন্য পাশ থেকে উঠে বসে। সিরাত তাকে এগিয়ে এসে বসতে দেখে ঘাড় ঘুরিয়ে তাকায়। কি করবেন? বাম এনেছে, মালিশ করলে ঠিক হয়ে যাবে। দিন, আমি করে নিয়েছি। কিভাবে করবে শুনি? চুপচাপ শুয়ে থাকো, আমি করে দিচ্ছি। সিরাত তবুও নড়ে না। সে কম্বলটা টেনে টুনে আরো ভালো করে পেঁচিয়ে নেয় শরীরে। আমি একজন ডাক্তার, আর বর্তমানে তুমি আমার পেশেন্ট, তাই এখানে অপ্রতিভ হওয়ার কিছু নেই। রৌনক সিরাতের শরীর থেকে এক প্রকার টেনে কম্বলটা সরিয়ে দেয়। রৌনক এগিয়ে গিয়ে সিরাতের জামার পিছনে জিপারটা কিছুটা খুলতেই সিরাত অস্বস্তিতে সংকুচিত হয়ে যায়, তবু মুখে কিছু বলে না। রৌনক হাতের পাতায় কিছুটা জেল নিয়ে তা সিরাতের ঘাড়ে মালিশ করে দেয়। কিছুক্ষণ মালিশ করে সে জিপটা লাগিয়ে দেয়। এরপর কোমরের কাছে এসে জামা সরাতে নিলে সিরাত তার হাত চেপে ধরে। রওনাব শক্ত চোখে তাকাতেই মিয়ে যায় সে। রওনাব কাপড় সরাতেই চোখের সামনে ভেসে ওঠে ফর্সা লতানো নারী দেহের কিছু অংশ। সংযত পুরুষের ন্যায় নিজেকে সামলে কোমরে হাত ছোঁয়ায়। পুরুষালী হাতের ছোঁয়া নারী দেহে পড়তেই তার শরীর কেঁপে ওঠে, তবুও নিজেকে সামলে নেয়। মালিশ করা শেষে সে জামা নামিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। ড্রয়িং রুমের সোফায় এসে বসে মাথা টেকিয়ে দিয়ে চোখ বুজে নেয়। চোখ বুজতেই চোখের সামনে ভেসে ওঠে কিছু সময় আগের দৃশ্য। কোনোভাবেই তা সরাতে পারছে না। এর আগেও তো বেশ কয়েকবার তাকে স্পর্শ করেছে, কখনো এমন হয়নি। তবে আজ কেন হচ্ছে তা সে বুঝতে পারছে না। বারবারই নিজেকে সংযমী পুরুষ হিসেবে মনে করে এসেছে। ডিভোর্সের পরে কোনো নারীর সান্নিধ্য কামনা করেনি, না কোনো নারীকে ছুঁয়ে কামনা সৃষ্টি হয়েছে। আজ সামান্য ছোঁয়া তার সঙ্গম ভেঙে দিচ্ছে, শুধুমাত্র বৈধ নারী এই জন্যই। অন্যদিকে সিরাত এখনও লজ্জায় কম্বল মুড়ি দিয়ে আছে। 19 বছরের জীবনে কোনো পুরুষের স্পর্শ শরীরে লাগেনি। আজ একটু ছোঁয়া কেমন নারী সত্তা কেঁপে উঠল। নিশ্চয়ই রওনাফও সে কাঁপুনি টের পেয়েছে। এই ভেবেই তার লজ্জায় মাটির ভেতরে ঢুকে যেতে ইচ্ছে করছে। পরদিন সকালে মাশরাফি নিজের পায়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। সে বেজায় বিরক্ত। এভাবে শুয়ে বসে থাকতে থাকতে মাথা, পিঠ, কোমর যেন ধরে গেছে তার। বিছানার সাইডে পা ঝুলিয়ে বসে বাম পাটা পুরো ব্যান্ডেজ দিয়ে ঢাকা। কোনো মতে ডান পাটা ফ্লোরে ঠেকিয়ে উঠে দাঁড়াতে নিলে পড়ে যায়। পিছন থেকে দুটি স্নেহের হাত আগলে নেয় তাকে। ঘাড় ঘোরাতেই দেখে আরাফাত সিকদার তাকে দুই হাতে আঁকড়ে ধরেছে। কি করতে যাচ্ছিলি? আর একটু হলেই তো পরে যে বিপদ ঘটাতি। একটা তখন মামা, শুয়ে বসে থাকতে থাকতে শরীর ধরে গেছে। কি করবি বল? ডাক্তার বলেছে কয়েকটা দিন পা টানা হেঁচড়া না করতে। আরাফাত সিকদার মাশরাফিকে ধরে বিছানায় বসিয়ে দিয়ে তিনিও পাশে বসেন। বললেন, এখন বস, ডাক্তার তো 10টার আগে রাউন্ডে আসবে না। সের খাবার নিয়ে আসলে খেয়ে নিস। তোর আম্মু রাজশাহী গেছে, তুই একদিনের মধ্যে চলে আসবে। মামা, তোমার কাছে মাহিরার অ্যাক্সিডেন্টের পরের কোনো ছবি আছে? তা দিয়ে তুই কি করবি? বলো না আছে কি না, একটু দেখবো। আরাফাত পকেট থেকে ফোনটা বের করে অনেক অনেক ছবির মধ্যে থেকে মাহিরার ব্যান্ডেজ বাঁধা অবস্থার একটি ছবি তাকে দেখায়। মাশরাফি তার থেকে ফোনটা নিজের হাতে নিয়ে
এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ছবিটা কেমন ঝাপসা হয়ে আসে, ফোনের স্ক্রিনে ফোঁটা ফোঁটা পানি পড়তে থাকে। পাশে বসে থাকা আরাফাত সিকদারের চোখে অশ্রুরা ভিড় করেছে। মাহিরা তার মেয়ে সারার মতোই চঞ্চল ছিল। দুজন যখন এক জায়গায় হতো তখন পুরো বাড়িটা তাদের হাসি মজায় মেতে থাকতো। আজ একজন হাসপাতালের বেডে পড়ে আছে আর অন্যজন মাটির নিচে। মাশরাফি পাগলের মতো ফোনের স্ক্রিনে চুম খায়, ছুঁয়ে ছুঁয়ে দেখে। আরাফাত তাকে পিছন থেকে জড়িয়ে ধরে। কিছু সময় পর মাশরাফি কিছুটা শান্ত হয়ে বলে, এতদিনের তো ও শরীরে পছন্দ ধরেছে, তাই না? কাঁপা কাঁপা কণ্ঠে বলে। হুম। তিনি আর কিছু বলতে পারেন না। তোমার আমার উপর রাগ হচ্ছে না? আমার জন্য তোমার মেয়ে আজ হাসপাতালে পড়ে আছে। তোর উপর রাগ করে কি হবে? তুই কি ইচ্ছা করে করেছিস? তুই নিজেও তো এখানে পড়ে আছিস। সবটাই আমাদের ভাগ্যে ছিল, তাই হয়েছে। তুমি যাও মামা, তোমরা এত ভালো না হলেও পারতে। কেন আমাকে শাস্তি দিচ্ছ না? কেন বকছো না? আমি তো অপরাধ বোধে শেষ হয়ে যাচ্ছি মামা, আমাকে মুক্ত করো এই অবস্থা থেকে। চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে। শান্ত হ আব্বু, এমন করিস না তুই। এরকম করলে তোর আব্বু কি হবে বল? তুমি যাও না প্লিজ। আরাফাত আরও কিছু সময় অনুনয় বিনয় করতে থাকে। মাশরাফি শান্ত হয় না। সে নিজের চুল টানতে টানতে বলে, আল্লাহ, কেন তুমি ওরে নিয়ে নিলা? আমারে নিয়ে যাইতা। আমার বাচ্চাটাকে কেন নিয়ে গেলা? বদ্ধ রুমে তার আহাজারি কারো কানে পৌঁছায় না। আরাফাত সিকদার রুমের বাইরে এসে দরজা চাপিয়ে দিয়ে দেওয়ালের সাথে মাথা ঠেকিয়ে চোখের জল ফেলে। সিরাতের ঘুমটা আজ একটু দেরিতেই ভাঙে। কাল শরীরটা খুব একটা ভালো না থাকায় ঘুম ভালো হয়নি। শেষ রাতে গভীর হয়েছিল। রাতে বেশ কয়েকবার ঘুম ভাঙে তার। তবে বিছানা তো দূর, রুমের কোনো কোনায়ও রওনাকের ছায়া দেখেনি। সে একটু চিন্তিত হয়, লোকটা গেল কই। এই ভাবতে ভাবতে সে বিছানা ছাড়ে। ফ্রেশ হয়ে ঘড়িতে সময় দেখে আটকে ওঠে। 8টা বাজে এখন। রান্না বসাবে কখন আর বাকি কাজই বা করবে কখন? সে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে আসে। রান্নাঘরের দিকে যেতেই দ্বিতীয় দফায় চমকায়। বাপ ছেলে মিলে রান্না করছে। বাপ রাঁধছে আর ছেলে তার পাশে বসে বসে তদারকি করছে। সিরাত এগিয়ে গিয়ে বলে, আপনি এখানে কেন? বলেছিলাম না রান্না আমি করব। উঠেছেন যখন একটু ডাক দিলেই পারতেন। রওনা তার দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নেয়। মাথা নামিয়ে রান্নার দিকে মন দিয়েই বলে, তুমি ঘুমছিলে তাই ডাকিনি। রোজই তো তুমি করো, আর আমি তো আগেও করেছি। তুমি কি অন্য কাজ ছেড়ে নাও? আমি রান্নাটা শেষ করছি। এই একটা জিনিসই আপনার থেকে চেয়ে নিয়েছিলাম আমি। মাথা নিচু করে বলে, আজ একটা দিনই তো, এরপর তুমিই করো। তোমার শরীর ভালো না তাই তোমাকে জাগাইনি। সিরাত রান্নাঘর থেকে বের হয়ে আসে। আজ সিরাতের কোচিং নেই, তাই হাসপাতালে আজ অনেকটা সময় থাকার চিন্তা করছে। মা বাবা ফুফির এ কদিনে বেশ কষ্ট হয়েছে, তবুও তাদের বলে লাভ হয় না। ছেলে মেয়ের পাশ থেকে নড়বে না। সিরাত ঘরের টুকটাক গোছগাছ ছেড়ে নেয়। কাল থেকে কাজের জন্য লোক আসবে, চাপ কিছুটা কমবে। তার গোছগাছ শেষ, এদিকে রওনাপের রান্নাও শেষ। হাসপাতালের জন্য প্যাক করছে, বাকি খাবার এনে টেবিলে রাখে। এরপর সে যায় তৈরি হতে। নাবিলকেও পাঠায় স্কুলের জন্য তৈরি হতে। রুমে ঢুকতেই সিরাতকে নজরে আসে তার। সিরাত তখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ে নিচ্ছে। কোমর সমান চুলগুলো এতদিনের অযত্নের ফলে জোট পেকে গেছে, সেইগুলোই ছাড়াচ্ছে। 10 দিনের জোট কি আর এত সহজে ছাড়ে? জোট ছাড়াতে ছাড়াতে হাত ব্যথা হয়ে গেছে। রৌনক বেশ কিছু সময় ধরে দেখে সে দৃশ্য। এভাবে যদি চুলের সাথে যুদ্ধ করতে থাকে তাহলে আজ সকালের খাবার দুপুরে নিয়ে যেতে হবে। সে কিছু একটা ভেবে এগিয়ে যায়। সেদিকে গিয়ে দাঁড়ায় সিরাতের পিছনে। সিরাত চিরুনি উঠিয়ে চুল দিতে যাবে, তখন তার চিরুনিটি হাতছাড়া হয়ে যায়। তা উঠে গেছে রৌনকের হাতে। রৌনকের দিকে ঘাড় ঘুরিয়ে তাকায়। রৌনক তা দেখে মাথাটা সামনের দিকে ঘুরিয়ে দেয়। সে ধীরে ধীরে চুলের মধ্যে চিরুনি চালায়। রৌনক এবার বুঝেছে কেন সে চুলের সাথে যুদ্ধ করছিল। 10 থেকে 15 মিনিটের মাথায় নিজের কাজ শেষ করে সিরাতের থেকে দূরে সরে দাঁড়ায়। সিরাত থমেরে দাঁড়িয়ে থাকে। রৌনক কাবার থেকে কাপড় বের করে সিরাতের উদ্দেশ্যে বলে, যে যুদ্ধ শুরু করেছিলে তাতে মাথায় টাক পড়ে যেত। একটু কটূক্তি করে বলে, হ্যাঁ, মেলা উপকার করলেন, এক্সপার্ট কি না? 4 বছর অভিজ্ঞতা বলে কথা। গুনগুন করতে করতে ওয়াশরুমে ঢুকে যায়। এদিকে সিরাত ব্যঙ্গ করে বলে, 4 বছরের অভিজ্ঞতা, এত অভিজ্ঞতা সম্পূর্ণ মানুষ তো বউ ভেগে গেল কেন? হ্যাঁ, ভেগেছে বলে তো এই বয়সে এসে কপালে নরপথিয়ে পেয়েছে। রৌনককে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে হকচকিয়ে যায়। মুহূর্তেই সামলে নিয়ে বলে,
নোরা ফাতেহি কাকে বলছেন? অবশ্যই আমার বর্তমান বউকে। এই কোন দিক থেকে নোরা ফাতেহি লাগে? হ্যাঁ, ছি, কি জঘন্য। জি, বলো কেন? হ্যাঁ, শরীরে যা কাঠামো তাতে নড়াই লাগে। ভাবছি বেলে ডান্স দিলে না যেন কত সুন্দর লাগবে। মুখে দুষ্টু হাসি বজায় রেখে বলে, ছি, লজ্জা লাগে না মেয়েদের শরীর নিয়ে এসব মন্তব্য করতে? ছির কি আছে, ঘরের বউকেই তো বলছে। তা নোরা নোরা যে করেন, নোরাও কি আপনার বউ নাকি প্রেমিকা? শোনো মেয়ে, প্রতিটা পুরুষেরই একজন ক্রাশ থাকে, বাকিটা বোঝে নাও। তারা কতই না বোকা যারা আপনাকে সাধু পুরুষ ভাবে। বাইরে সালমান খান তো ভেতরে ইমরান হাশমি। সিরাত গজগজ করতে করতে বের হয়ে যায় ঘর থেকে। শেষে কিনা নোংরা ফাতেহির সাথে তুলনা করে কি জঘন্য। কাল রাতের ওই ঘটনার জন্য কি এমন বলল? রাতের কথা মনে পড়তেই রাগে লজ্জায় মাটির নিচে ঢুকে যেতে মন হচ্ছে। এদিকে রওনক থমিরে দাঁড়িয়ে আছে। ইনডাইরেক্টলি তাকে লুচ্ছা বলে গেল। মনে হলো সে তো সত্যি কথাই বলেছে। আর নোরা তো তার পুরনো ক্রাশ। এখন কাউকে ভালো লাগাটাও কি দোষের? মেয়ে মানুষের প্রশংসা করলেও দোষ। কোথায় ভাবলো মেয়েটার মন খারাপ, প্রশংসা করলে মন ভালো হবে এই আশায়। সে আর কিছু ভাবে না। এরপর ফটাফট রেডি হয়ে খাওয়ার টেবিলে যায়। সিরাত চুপচাপ খাচ্ছে, পাশেই বসে নাবিলও খাচ্ছে। আজ একাই খাচ্ছে। সিরাত তাকে খাবার বেড়ে দিয়ে বসিয়ে দিয়েছে। কিছুটা খাবার পর নাবিল বলে, আর খাবো না। রওনক কিছু বলতে যাবে তার আগেই সিরাত বলে, খাবে না মানে কি? চুপচাপ খেয়ে তারপর এখান থেকে উঠবে। নাবিল একটু চুপসে যায়। সে বুঝে নেয় তার আজ মেজাজ খারাপ, তাই কথা না বাড়িয়ে আবারও খেতে শুরু করে। এদিকে রওনাকও কোনো কথা না বাড়িয়ে খেতে বসে যায়। সময় মতো হাসপাতালে এসে নামি তারা। পুরো রাস্তা সিরাত কোনো কথা বলেনি। তার হাসপাতালে এসে প্রথম যায় মাশরাফির কেবিনে। সিরাত তাকে খাবার দিয়ে টুকটাক কথা বলে বেরিয়ে আসে। রৌনক সেখানে আরও কিছু সময় মাশরাফির সাথে কথা বলে। তার খাওয়া শেষ হলে সেও বেরিয়ে আসে। সিরাত মনের কেবিনে যায়। সেখানে দেখে তার মা সারা হাত বুলিয়ে দিচ্ছে আর নানান আলাপ করছে। তার উপস্থিতি টের পেতেই সায়রা তার দিকে তাকায়। সারাও মায়ের দৃষ্টি অনুসরণ করে তার দিকে তাকায়। সিরাতকে দেখে মিষ্টি করে হাসে। সিরাত বোনের কাছে এগিয়ে যায়। মুনায়ার সাহেবও যেন কন্যাশোকে পাথর। দিনের বেশিরভাগ সময় কাটে মেয়ের কবরের পাশে। সবার মন থেকে আড়াল হয়ে গেলেও তার মনে রয়ে গেছে। যে ক্ষত তৈরি হয়েছে তা হয়তো আজীবন মনে তাজা হয়ে থাকবে। মনিরা বেগম এসেছে গতকাল। তাকে ইশতিয়াকে গিয়ে নিয়ে এসেছে। রাজশাহী এসেছে মেয়ের কবরটা দেখতে। মুনাওয়ার সাহেব নিজের ঘরের বারান্দায় চেয়ারে বসে আছে। দৃষ্টি তার বাগানের দিকে, সেই নির্দিষ্ট জায়গায়। মানিরা বেগম তার পিছনে গিয়ে দাঁড়ায়। ঘাড়ে হাত দিয়ে বলে, ছেলেটাকে একবার দেখতে যাবে না? মেয়েটাকে একা রেখে কিভাবে যায়? মন তো মানে না ওকে রেখে ওইখানে যেতে। তুমি তো জানো ও একা একা কত ভয় পায়, একা রুমে থাকতে পারে না। সেখানে কিভাবে একা বাড়িতে রেখে যায় জানো তো? যখন ঘরে ঘুমাতে যায় মনে হয় ও ডেকে বলে, আব্বু আমার এখানে একা থাকতে ভয় লাগে। আমি সেই রাতে ছুটে যাই ওর কাছে। মানিরা নিজের চোখের পানি ধরে রাখতে পারে না। কাঁদো কাঁদো গলায় বলে, ছেলেটা রোজ আপনার কথা জিজ্ঞেস করে, বলে আব্বু কি রেগে আছে আমার উপর? তাকে বলো আব্বু তার উপর রেগে নেই, রাগ কার উপর করব? নিয়তিতে যা ছিল তাই হয়েছে। তার জন্য তার আম্মু আছে সেখানে। এখানে আমি আমার মেয়েটার পাশে একটু থাকতে চাই। মানিরা আর কিছু বলে না। বেঁচে থাকতে মেয়েও ছিল যেমন বাপ পাগল, বাপটাও তেমন মেয়ে পাগল। মানিরা বেগম দুদিন পর বুকে পাথর চেপে আবারও রওনা দেয় ঢাকার উদ্দেশ্যে। সাথে আছে রামিম ও মিথিলা। মাশরাফিকে রিলিজ করবে আজ। কয়েকটা দিন রওনাফের বাসায় রেখে সাথে নিয়ে রাজশাহী ফিরবে। আজ মাশরাফি রিলিজ করার দিন। বন্দি দশা থেকে মুক্ত হবে। রওনাফের আজ ডিউটি নেই, তাই সকাল সকাল হাজির হয়েছে হাসপাতালে মাশরাফিকে আনতে। রিলিজ দেওয়ার পর যখন কেবিনের জিনিসপত্র গোছাতে ব্যস্ত সবাই, সেই সুযোগে রায়হানের সাহায্যে সারার রুমে যাইছে। সারার রুমে কেবল সিরাত একা বোনের সাথে টুকটাক কথা বলছিল। মাশরাফিকে রুমে দিয়ে রায়হান চলে যায়। দেওয়ালে এক হাত রেখে অন্য হাতে স্ক্র্যাচে ভর দিয়ে দাঁড়িয়ে আছে সে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সারার দিকে। সিরাতকে বলে, একটু বাইরে যা, কথা আছে ওর সাথে। সিরাত বলে, ভাইয়া ও কথা বলতে পারে না। শুনতে তো পারবে, তাতেই চলবে। সিরাত কথা না বাড়িয়ে বেরিয়ে আসে। মাশরাফি কোনো রকমে এগিয়ে গিয়ে পাতানো টুলে বসে। সারার মাথায় হাত রাখে। সারা চোখ তুলে তার দিকে তাকায়।
তার দিকে তাকিয়ে হালকা হাসেছে। সে বুঝিয়ে দেয় যে তার উপস্থিতিতে সে খুশি হয়েছে। তাকে হাসতে দেখে মাশরাফি বলে, হাসিস না, তোর হাসিটা কেমন যেন মনে হচ্ছে আমাকে কটূক্তি করছে। আমাকে দেখে তো তোর রেগে যাওয়ার কথা, কষ্ট পাওয়ার কথা। আমার জন্য তোর এই অবস্থা। না পারিস হাঁটতে, না পারিস বসতে, না কথা বলতে। সারা মাথা নাড়ায় দুদিকে, বোঝায় যে সে রেগে নেই। মাশরাফি বলে, মাথা নাড়াস কেন? কেন রেগে নেই তুই? তুই রাখবি, মারবি আমাকে? সে সারার ভালো হাতটা তুলে নিজের হাতে নিয়ে গালে মারতে থাকে। সারা তা থেকে হাত ছাড়িয়ে নিতে চায়, কিন্তু সে ছাড়ে না। হাতটা মুঠো করে তার মুখের সাথে চেপে ধরে চোখের পানি ছেড়ে দেয়। এদিকে তার এই অসহায়ত্ব দেখে সারার চোখে বাঁধ ভাঙে। গলা দিয়ে কত শব্দই বের করতে চায়, কিন্তু কিছুই বের হয় না, কিছু অস্পষ্ট আওয়াজ ছাড়া। মাশরাফি হাতটা মুঠোয় চেপে ঠোঁটের কাছে ধরে চুমু খায়, বলে, ভাইয়া সরি রে, তুই সুস্থ হয়ে যা। এইটুকু কথা বল। মাহিরাটাও চলে গেছে আমাকে অপরাধী করে। তুই অন্তত আমার সেই অপরাধ বোধের বোঝা বাড়াস না। সারা বোঝে না মাহিরার কি হয়েছে, কিন্তু এটুকু বুঝেছে কিছু একটা ভালো হয়নি। সে জানতে চায় মাহিরা কই, কেন আসেনি। মাশরাফি সারার হাতটি গালে চেপে ধরে বলে, মাহিরা নাই, ও চলে গেছে আমাদের ছেড়ে। আমাকে সবার চোখে অপরাধী করে চলে গেছে। একটাবার ভাবলো না ওর ভাইটার কথা। সারার কলিজা যেন মোচড় দিয়ে ওঠে। প্রাণপ্রিয় বান্ধবীটা আর নেই। শেষ দিনেও কত আনন্দ করলো তারা, কত প্ল্যান করলো, একটা পলকে সব শেষ। সে অস্পষ্ট আওয়াজে কেঁদে ওঠে, উদ্বিগ্ন হয়ে ওঠে। মাশরাফির হাতটা ছেড়ে দিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তাকে সামলাতে সমাজের নিয়মের বেড়াজাল ভেঙে সারা রুগ্ন শরীরটা হালকা উঁচু করে বুকের সাথে মিশিয়ে নেয়। দুজনের চোখেই স্বজন হারানোর বেদনা। বেলকনির রেলিংয়ের ধারে বসে আছে সারা, গায়ে জড়ানো শীতের পাতলা একটা চাদর। চারিদিকে কুয়াশা, পাখির কিচিরমিচির শব্দ, মনোমুগ্ধকর একটা পরিবেশ। সেই সুন্দর পরিবেশে বসেই সে তার অসুন্দর জীবনের হিসাব নিকাশ করতে ব্যস্ত। একটা মাস পেরিয়ে গেলেও সে থমকে আছে একটা জায়গায়, যেখানে দুর্ভাগ্য তার পিছু ছাড়েনি। সেদিনের পর সে আর নিজের পায়ে দাঁড়াতে পারেনি, ঘরময় দৌড়াতে পারে না, মনের সুখের কথা বলতে পারে না। মাহিরাটাকেও দেখেনি কতদিন। ওই দিনের পর মাশরাফির সাথে আর দেখা হয়নি। দেখা হয়নি বললে ভুল হবে, মাশরাফি দেখা দেয়নি। রিলিজ দেওয়ার পরের কয়েকদিন রওনাফের বাসায় থাকার কথা থাকলেও মাশরাফি থাকেনি। সে পায়ের ওই অবস্থা নিয়ে রাজশাহী চলে যায়। এরপর থেকে আর কারোর সাথে কথাও বলেনি, না দেখা দিয়েছে। মাঝে মধ্যে সারার খোঁজ খবর নেই সিরাতকে কল দিয়ে, তবে সিরাতের সাথে কথা বলে না। ফোন করলেই সারা কি চায়, 2-4 মিনিট কথা বলে কেটে দেয়। মাশরাফি ভাইয়ের জন্য সারার মায়া হয়। সে এখনও নিজেকেই অপরাধী ভাবে। একমাত্র বোনকে হারিয়ে সে যেন নিঃস্ব হয়ে গেছে। বাবা ভাইদের কাছে শুনেছে প্রায় সময় গভীর রাতে তাকে পাওয়া যায় মাহিরার কবরের কাছে। সেখানে বসে মাটি আঁকড়ে কাঁদতে দেখেছে রানিন ভাই। ভোরে ফিরে আসে গভীর এক মুখশ্রী নিয়ে। সিরাত রান্নার কাজ শেষ করে রওনাক ও নাবিলকে খেতে দিয়ে এসেছে সারার কাছে। সে কোচিংয়ে যাবে তাই দেখা করতে এসেছে। এসে দেখে সারা বেলকনিতে বসে আছে। সে এগিয়ে যায় তার কাছে, পিছন থেকে ঘাড়ে হাত রাখে। সারা একটু কেঁপে ওঠে, ঘাড় ঘুরিয়ে বোনকে দেখে। সিরাত তাকে জিজ্ঞাসা করে, এখানে আসছে কিভাবে? আম্মু দিয়ে গেছে? হ্যাঁ, একা একা কি আর চলতে পারি কারো সাহায্য ছাড়া? তাও এক পা বাড়ানোর ক্ষমতা কি আর আছে? তার কথার মাঝে ফুটে ওঠে একরাশ অসহায়ত্ব। সিরাত কথা ঘুরিয়ে বলে, আম্মুর কাজ বাজ দেখ, একটা পাতলা চাদর দিয়ে গেছে। বলি বাইরে কি ঠান্ডা, তার খেয়াল আছে? বাদ দে আপু, কোচিংয়ে যাবি এখন? হ্যাঁ, দুপুরের মধ্যেই চলে আসবো। তুই ততক্ষণ আম্মুর সাথেই থাকবি। এখন কি এসব কথা বলার কোনো মানে আছে? আমাকে যেখানে রাখবে আমি তো সেখানেই থাকবো। যা বলছি তাই করবি। আম্মু শুধু বলে তুই নাকি খেতে চাস না, ঘুমোতে চাস না, এগুলো যেন না শুনি, ঠিক আছে? খেতে ভালো লাগছে না আপু, খেয়েই তো জোর করে এক গাদা ওষুধ খাওয়ায়। তুই না থাকলে আম্মু সারা দিন বিছানাতেই শুয়ে রাখে, শরীর ম্যাজম্যাজ করে। সারা দিন শুয়ে থাকতে রাতে কার ঘুম আসে? সিরাতের চোখ চিকচিক করে ওঠে। আল্লাহ তার চঞ্চল বোনটাকে এমন জীবন কেন দিল? যে মানুষটা একবেলা স্থির থাকতো না আর না কাউকে স্থির থাকতে দিত, আজ প্রায় 1.5 মাস হতে চলল সে স্থির হয়ে গেছে। সিরাত আর কথা না বাড়িয়ে ঘর থেকে বেরিয়ে আসে। রওনা হাসপাতালে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। ছেলেকে খাইয়ে নিজে খেয়ে এসেছে পোশাক বদলাতে। রওনা আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছে। এমন সময় সিরাতের আগমন ঘটে রুমে।
রৌনক একবার ঘাড় ঘুরিয়ে তাকে দেখে। সকাল থেকে একে ধারে একের পর এক কাজ করে যাচ্ছে। বাড়িতে কাজের লোক থাকা সত্ত্বেও সকালে উঠে এক গাদা কাজ নিয়ে বসে। মেয়েটার মুখে বিন্দু বিন্দু ঘাম, এলোমেলো চুলগুলো গলা ঘাড়ে লিপটে আছে। সিরাত এগিয়ে যায় কাবাটের দিকে। তাকে উদ্দেশ্য করে রৌনক বলে, ভাবছি তোমাকে 2-4 মাসে কাজ ঠিক করে দেব, এতে কিছু বাড়তি আয় হবে।